তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি ক্লাস 12-এর প্রাকৃতিক ভূগোলের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে সাজেশন দিয়েছিলাম। তো আজকে আমি অর্থনীতি ভূগোলের দশম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। খুব ভালো মতো দেখো, 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের খুব কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ছেড়ে পরীক্ষা দিতে যাবে না। এগুলো আগে রেডি করবে, বাকি সব কোশ্চেন পরে পড়লেও হবে। খুব ভালো মতো দেখো, দশম অধ্যায়ে আজকে আমি শিল্প, একাদশ অধ্যায়ে জনসংখ্যা ও জনবসতি এবং সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে পরিকল্পনা অঞ্চল। তো এই কটি চ্যাপ্টারের থেকে যেইগুলো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, যেগুলো তোমাদের 2025-এ খুব ইম্পর্টেন্ট রয়েছে বা আসবে, সেগুলোই আমি এখানে নোট ডাউন করে নিয়েছি। তোমরা খাতা পেন নিয়ে বসো এবং এগুলো টুকে নাও। তো দেখো, সবার ফার্স্ট এই দশম অধ্যায়ে যেই তোমাদের টপিকটি রয়েছে সেটা হলো শিল্প। তো দেখো, এখানে যেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, আমি দেখো প্রথমেই লিখে নিয়েছি 1 নম্বরে, ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো তোমরা এটা টুকে নাও, খুব ভালো মতো দেখে নাও। প্রশ্নটি 4 নম্বরের জন্য আমি দিয়েছি, তোমরা এটা রেডি করে নেবে। এরপরে 2 নম্বরটি দেখো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী। এখানেও দেখো আমি 4 নম্বর দিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। খুব ভালো মতো রেডি করবে, এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। ডিসেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, তার আগে এগুলোকে কমপ্লিট করে নেবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, মালয়েশিয়া রবার শিল্পে উন্নত হওয়ার কারণটি কী। এখানেও দেখে নাও খুব ভালো মতো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের কাজে লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি কী আছে। 4 নম্বরটি হলো, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন। এখানে 2 অথবা 3 নম্বরের জন্য আমি দিয়েছি, তোমরা এটা পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 5 নম্বরটি দেখো, ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ, 3 নম্বরের জন্য আমি দিয়েছি। একটু ভালো মতো দেখো, তাহলে এখানে কিন্তু আমি 5টি কোশ্চেন অলরেডি আলোচনা করলাম, বলে নিলাম। তোমরা এগুলো খাতা নিয়ে পেন নিয়ে বসে লিখে নাও। 6 নম্বর প্রশ্নটি দেখো, জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। তো জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যে কারণগুলো রয়েছে, এখানে তোমরা মিনিমাম 5টি পয়েন্ট অবশ্যই পড়বে। 3-4 নম্বরের জন্য আমি দিয়েছি। তো 4 নম্বর থাকলে, যেখানে 4 নম্বর দেখবে তোমরা ওখানে কিন্তু মিনিমাম 5টা পয়েন্ট লিখবেই। 7 নম্বরটি দেখো, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। এটা 2 অথবা 3 নম্বরের জন্য আমি রেখেছি। তো এটা খুব বড় প্রশ্ন আসবে না, এটা লেজুর প্রশ্ন হিসেবে আসতে পারে 7 নম্বরের মধ্যে। এরপর 8 নম্বরটি দেখো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ কী কী বা কারণগুলো কী কী রয়েছে। এটা 3 অথবা 4 নম্বরের জন্য বড় কোশ্চেনের মধ্যেই পেতে পারো এটি। এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো খুব ভালো মতো দেখে নাও, আরেকবার দেখাচ্ছি আমি। দশম অধ্যায় শিল্প থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমি বললাম, খুব ভালো মতো দেখো। এরপর দেখো, একাদশ অধ্যায় তোমাদের রয়েছে জনসংখ্যা জনবসতি। আমি জনসংখ্যা জনবসতিকে একসাথে নিয়েছি, খাতা পেন নিয়ে বসে লিখে নাও। 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে, কাম্য জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে। এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য টিকা টাইপের কোশ্চেন, এগুলো 2 নম্বরের জন্য আমি রেখেছি। এগুলো বড় কোশ্চেনের সাথে আসতে পারে। 2 নম্বরটি দেখো, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। পরিব্রাজন বা মাইগ্রেশন, পরিব্রাজনের প্রভাব আলোচনা করো বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর। তাহলে এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার 2025-এ যারা এইচএস দিচ্ছ তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 3 নম্বরটি দেখো, ভারতে জনসংখ্যার অসম বন্টনের কারণ লিখো। দেখো, এখানে ভারতে জনসংখ্যা অসম বন্টনের কারণ লিখো দিয়েছে, এটা 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো শুধু ভারতে নয়, এরকমও আসতে পারে যে বিশ্বে জনসংখ্যা অসম বন্টনের কারণ লিখো। তো মোটামুটি একই টাইপের হবে। ভারতের আসলে ভারতের কয়েকটি এক্সাম্পল দিতে হবে তোমাকে, বিশ্বে আসলে বিশ্বের ক্ষেত্রে এক্সাম্পল দিতে হবে। তো দুটো ক্ষেত্রেই তোমরা রেডি করে রেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 4 নম্বর দেখো, জনঘনত্ব মানুষ জমি অনুপাতের পার্থক্য লিখো। কেমন, এটি 2 নম্বরের জন্য রেখেছি। 5 নম্বর প্রশ্নটি দেখো, গ্রামীণ, এটাকে ভালোভাবে আমি লিখে দিচ্ছি, গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য লিখো। এখানে কিন্তু গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য শুধু না, গ্রামীণ বসতি কাকে বলে এবং পৌরবসতি কাকে বলে, এটা ভালো মতো পড়বে। এবার 6 নম্বরটি দেখো, কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো মতো এটাকে রেডি করবে। 7 নম্বর দেখো, গ্রামীণ বসতি ও পৌরবসতির সংজ্ঞা দাও। এখানে আমি আবার এই কোশ্চেনটা এখানে বলে নিলাম, যাই হোক এখানে আমি আলাদা করে লিখে দিয়েছি, তোমরা খাতা পেন নিয়ে বসে এগুলোকে লিখে নিবে। তো কী বললাম, গ্রামীণ বসতি পৌরবসতির সংজ্ঞা দাও, এটা 3 নম্বরের জন্য দিয়েছি। এটা 3 অথবা 2 নম্বরের জন্য আসতে পারে, এটা 3/2 নম্বর দিয়ে দিলাম। 8 নম্বরটি দেখো, রৈখিক জনবসতি কী এবং রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলো কী কী, মানে রৈখিক জনবসতি কোথায় গড়ে ওঠে এবং কেন গড়ে ওঠে। তো এটার কিন্তু রৈখিক জনবসতি কীতে এখানে আমি 1 নম্বর দিয়েছি, আর কারণগুলোতে দেখো 3 নম্বর দিয়েছি, 3 অথবা 4। কেমন, তো এটা কিন্তু ছবির সাহায্যে তোমাদের দেখাতে হবে। রৈখিক জনবসতি কেন গড়ে ওঠে বা কোন স্থানে গড়ে ওঠে, এগুলো কিন্তু ছবির সাহায্যে তোমাদের দেখাতে হবে। তো ভূগোলে ছবি কোনোটাও মিস করবে না, যেগুলোতে ছবি আসে অবশ্যই ছবি দেবে, ছবিতে কিন্তু আলাদা নম্বর থাকে। এরপরে দেখো, সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে দ্বাদশ অধ্যায় পরিকল্পনা অঞ্চল।
এখান থেকে দেখো বেশি কোশ্চেন নেই, জাস্ট দুটি কোশ্চেন রয়েছে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো, এখানে 5 নম্বর আছে। এবং 2 নম্বর ম্যাক্রো ও মাইক্রো পরিকল্পনা অঞ্চলের পার্থক্য বা কাকে বলে, ম্যাক্রো পরিকল্পনা অঞ্চল ও মাইক্রো পরিকল্পনা অঞ্চল কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে বসে এগুলো লিখে নাও এবং এগুলোকে খুব তাড়াতাড়ি তোমরা রেডি করে ফেলো। ভালো রেজাল্ট করতে হলে কিন্তু এগুলোকে অবশ্যই পড়তে হবে, এগুলোকে ছেড়ে গেলে কিন্তু হবে না। এগুলো থেকে পাবে প্রশ্নগুলো। এর আগে ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তুমি খুঁজে নেবে, প্লে লিস্টে আছে, তো সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আর যদি কোথাও তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দেবো। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এভাবেই পাশে থেকো। ধন্যবাদ।